আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সিরাজুম মনিরা। শুরুতেই জানাবো পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাতে গাজীপুরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 2 জঙ্গি নিহত, গ্রেনেড, বোমা ও পিস্তল উদ্ধার। হাটহাজারীতে আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, 3 জেএমবি আটক। পৌর নির্বাচন সুষ্ঠু হলে 80 ভাগ আসনে বিএনপি জিতবে, ভরাডুবি হবে আওয়ামী লীগের, মন্তব্য খালেদা জিয়ার। পৌর নির্বাচনী এলাকায় আজ থেকে বিজিবি মোতায়েন, 1 রিটার্নিং অফিসার ও 3 ওসি প্রত্যাহার, বরগুনার 2 এমপির ওপর নিষেধাজ্ঞা। বেতন স্কেল ঠিক না করলে 2 জানুয়ারি থেকে কঠোর আন্দোলন, হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের, অর্থমন্ত্রীকে আক্রমণাত্মক বক্তব্য না দিতে অনুরোধ। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত সংবাদ। র্যাবের অভিযানে নিহত হয়েছে সন্দেহভাজন 2 জেএমবি সদস্য। গত মধ্যরাতে গাজীপুরের বগুড়া বাইপাস সড়কের পাশে যুগীরতলায় একটি পরিত্যক্ত ঘরে এই 2 জন নিহত হয়। র্যাব জানিয়েছে, জঙ্গিরা সেখানে আস্তানা গেড়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে তাদের উপর বোমা হামলা করে জঙ্গিরা। র্যাব ও পাল্টা গুলি চালায়। ঘরটি থেকে গ্রেনেড, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই, পিস্তল ও বিশেষ ধরনের বোমা রাখার বোল্ট উদ্ধার করা হয়। ঘটনাস্থলে র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ঘরটিকে আস্তানা হিসেবে ব্যবহার করত জঙ্গিরা। অভিযানে নিহত 2 জন ছাড়া ঘরটিতে আর কেউ ছিল না বলে জানানো হয় র্যাব এর পক্ষ থেকে। এদিকে রাতে গাজীপুরের পুলিশ সুপার গণমাধ্যমকে জানান, নিহত 2 জন রবিবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত পেয়েছিলেন। মুক্তির পরই র্যাব 1 তাদেরকে হেফাজতে নেয় বলেও জানান তিনি। এদিকে চট্টগ্রামের হাটহাজারীর জঙ্গি আস্তানা থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে জেএমবির 3 সদস্যকে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে হাটহাজারী থানায়। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় অভিযান চালায় সিএমপির গোয়েন্দা বিভাগ। উদ্ধার করা হয় 190 রাউন্ড গুলি, একটি MK-11 স্নাইপার রাইফেল, বিস্ফোরক উপাদান ও সামরিক বাহিনীর পোশাক। 5 কেজি ওটা দিয়ে এরকম 2-4টে বিল্ডিং উড়ে দেওয়া যাবে, উড়ে যাবে। ওই ডেটোনেটর যে পরিমাণ আছে, স্নাইপার রাইফেল, এই অস্ত্র সাধারণত আর্মির কাছেও এটা নেই, এটা উন্নত মানের অস্ত্র। তো ফলে এটা দিয়ে তারা তো নিশ্চয়ই এগুলো কালেক্ট করছিল ঘরের মধ্যে রাখার জন্য না, কোনো ডিস্ট্রাকশন করার জন্য। এর আগে নগরীর বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 3 সদস্য রাসেল, নয়ন ও ফয়সালকে আটক করে ডিবি পুলিশ। অভিযান পরিচালনাকারী নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ বাবুল আক্তার জানান, 3 জনই চট্টগ্রামে জেএমবির প্রধান মোহাম্মদ ফারদিনের সহযোগী। ফারদিনকে খুঁজতে গিয়ে আমরা গতকাল কাজীদেউরি থেকে একজনকে অ্যারেস্ট করি। তারপরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা নালাপাড়া থেকে একজনকে এবং কসমোপলিটন থেকে আমরা তাদেরকে আটক করি। এরপরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের যে কমান্ডার ফারদিনের বাসা তারা চিনে। যে রুমটা থেকে আমরা এগুলো উদ্ধার করেছি সেখানে ফারদিন থাকতো। এখান থেকে সে রুমটা আমরা খুলে ফেলি, সেটা তালা মারা ছিল। সেইখান থেকে আমরা এই আপনারা যে দেখেছেন এগুলো উদ্ধার করেছি। এর আগে বৃহস্পতিবার ঢাকার মিরপুরে 6তলা একটি বাসায় 14 ঘণ্টা ধরে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। আটক করা হয় 6 জনকে। উদ্ধার করা হয় হাতে তৈরি 16টি গ্রেনেড ও গ্রেনেড তৈরির প্রচুর উপকরণ। বাংলাভিশন নিউজ ডেস্ক। নির্বাচনের পর প্রয়োজনে জঙ্গিপ্রবণ এলাকায় শুরু হবে সাঁড়াশি অভিযান, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদ সহ সাম্প্রতিক জঙ্গি হামলায় আইএসের কোনো সম্পৃক্ততা নেই। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাটহাজারীতে একটা প্রচেষ্টা নিতে যাচ্ছিল, সেগুলি ধরা পড়েছে। আপনারা দেখেছেন মিরপুরে একটা আস্তানা তাদের করেছিল, সেগুলো আমরা ধরে ফেলেছি। আমরা যেখানেই তারা একটা কিছু করার ব্যবস্থা নিচ্ছে আমরা কিন্তু ধরে ফেলছি। আমরা সেই জন্যই বলছি যে আমাদের মানুষ এগুলি পছন্দ করে না। আমাদের দেশবাসী আজকে ঘুরে দাঁড়িয়েছে, এই সমস্ত অপকর্ম যারা করতে চাচ্ছে তাদেরকে ধরিয়ে দিচ্ছে এবং তাদের ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। সেই জন্যই আমরা জোর গলায় বলতে পারি যে এই ধরনের অপচেষ্টা, এই ধরনের আত্মঘাতী, এই ধরনের জঙ্গিদের কোনোদিনই বাংলাদেশের স্থান হবে না। আইএস সংগঠন নেই, এটা আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র এখানে রয়েছে।
দুর্নীতিকে হালাল করতে প্রচার করা ভুয়া জরিপে লাভ হবে না। পৌর নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ৮০ পৌরসভায় জিতবে বলেও আশা করেন তিনি। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হয়নি। সরকার আর নির্বাচন কমিশন মিলে মানুষের ভোটাধিকার লুণ্ঠন করেছে। পৌর নির্বাচনেও ভোট চুরি করতে কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ নিয়ে নানা বিধিনিষেধ আরোপের অপচেষ্টা চালাচ্ছে। ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকার পর্যন্ত আজকে দখল করা হয়েছে। এখন আর আপনাকে কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে লাগে না, কত সহজ করে দিয়েছে সবকিছু আজকে। আমি যতই জরিপ করুক, ওই মিথ্যা জরিপ দিয়ে কিছু হবে না। সত্যিকারে কি জরিপ হয়েছে আমি নিজে জানি, সেখানে তাদের ভরাডুবির কথাই জরিপে আছে। নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় তাহলে বিএনপি ৮০% ভোট পেয়ে, সবচেয়ে বেশি ভোট পেয়ে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ। বিএনপি নির্বাচনমুখী দল উল্লেখ করে বেগম জিয়া বলেন, ধানের শীষকে নিয়ে যত ভয় ক্ষমতাসীনদের, তাই চলছে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার নানা কূটকৌশল। আমি তাই বলবো সকল ভোটারকে ভোট কেন্দ্রে যেতে, আর প্রশাসনকে বলবো আপনারা নির্ভয়ে, নির্দ্বিধায়, নিরপেক্ষ থাকেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই। সরকারের অপকর্ম প্রচারের অপরাধে সাংবাদিকদের হয়রানি, বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকা বন্ধের কঠোর সমালোচনাও করেন বেগম খালেদা জিয়া। বলেন, টিভি টকশো নিয়ন্ত্রণ, ফেসবুক সহ সামাজিক যোগাযোগে হস্তক্ষেপের মাধ্যমে ফেসিবাদী আচরণ করছে সরকার। আজকে তো সারা দেশটাই শুধু চলছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের দখল করার মহোৎসব। আমি জানি আপনারা খুব কষ্টের মধ্যে আছেন, চাকরি হারানো অবস্থায় বহু লোক আছে, প্রতিনিয়ত চাকরি হারাচ্ছে, কষ্ট পাচ্ছে। যেদিন সুদিন আসবে এবং আপনারা আপনাদের জায়গা ফিরে পাবেন। দল ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে দেশ এগিয়ে নেওয়ার কথাও জানান বিএনপি চেয়ারপারসন। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে বিএনপি বুদ্ধিজীবী ও শহীদদের নিয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছে। রাজধানীতে এক আলোচনায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, পৌর নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নেত্রী নতুন ষড়যন্ত্র করছেন। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে বিএনপি জামাত দেশে নাশকতা করছে বলেও অভিযোগ করেন তিনি। সুষ্ঠু নির্বাচনকে বিঘ্নিত করার জন্য, আরো কুলসিত করার জন্য, পরিবেশকে কুলসিত করার জন্য আরো বেশি বেশি বলছে। এরা চায় এখন যাতে নাকি এই যে গয়েশ্বর রায় যেই কথা বলছে, এখন এরা মনে করে যে এই কথা বলার পর সবাই দৌড়ে গিয়ে গয়েশ্বর রায় বিতাক, খালেদা জিয়ার বাড়ি গিয়ে আক্রমণ করুক, বিএনপির উপরে আক্রমণ চালক একটা দেশে একটা হানাহানির সৃষ্টি হোক। এদিকে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় ধানমন্ডিতে দলের ব্রিফিংয়ে মাহবুবুল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ নয়, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ৮০% ভোট পাবে বিএনপি নেত্রীর এমন বক্তব্যকে পাকিস্তানি গোয়েন্দাদের এজেন্ডা বলে অভিযোগ করেন। কোথা থেকে উনি জরিপের তথ্য পেলেন সেটা দেশবাসীর প্রশ্ন। তবে হ্যাঁ, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার জরিপের তথ্য ওনার কাছে থাকতে পারে। ওই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার জরিপের ফল দিয়েই বাংলাদেশে জনগণের ভোট পাওয়া যাবে না। এই নির্বাচনকে শুরু থেকেই বিতর্কিত করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকেই এটা ধ্বংস করার জন্য বিএনপি শুরু থেকে উঠে পড়ে লেগেছে। নাশকতার কারণে বিএনপিকে জনগণ ভোট দেবে না, সে কারণেই নির্বাচন নিয়ে বারবার বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। পৌর নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিয়ন্ত্রণে রয়েছে দাবি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের। ভোটের দিন পর্যন্ত এই পরিবেশ ধরে রাখতে ওসি ও রিটার্নিং কর্মকর্তারা বদল সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আরও জানান, পুলিশ, বিজিবি সহ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন থাকবে। এদিকে গত এক সপ্তাহের নির্বাচনী পরিস্থিতি অবনতির চিত্র কমিশনকে জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল।
স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিকেলে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল 5 দিনের মাথায় আবারও দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। ঘণ্টাখানেকের বৈঠকে তারা তুলে ধরেন গত এক সপ্তাহে বিএনপি প্রার্থীদের উপর হামলা, প্রচারণায় বাধা দেওয়ার চিত্র। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে আবারও সেনা মোতায়েনের কথা বলেন ডক্টর মঈন খান। আজকে প্রশাসন যেখানে দলীয়করণ করা হয়েছে, যেখানে পুলিশ বাহিনী দলীয়করণ করা হয়েছে, এই বিষয়গুলো বিবেচনা রেখেই আমরা বলেছিলাম যে যদি এমন একটি পরিবেশ তৈরি করা যায় যেখানে সেনাবাহিনী বাইরে থেকে এসে সে যদি থাকে, তাহলে এখানে একটা প্রবাবিলিটি অত্যন্ত হাই যে সে নিরপেক্ষভাবে মানুষকে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে এখনও শঙ্কার কিছু নেই বলেই জানিয়েছেন সিইসি। দায়িত্বে অবহেলা ও পক্ষপাতিত্বের অভিযোগে নোয়াখালীর হাতিয়া, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ওসি এবং জয়পুরহাট সদরের রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সিইসি বলেন, পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের অভিযোগও যাচাই করা হবে। প্রতিনিয়ত পরিস্থিতি সম্বন্ধে পর্যালোচনা করছি এবং আমরা অ্যাকশনও নিচ্ছি। আর অবশ্য একটা দিনই আছে, আমরা আশা করব লাস্ট দিনে আরও পরিস্থিতি ভালো থাকবে এবং এরপরে আমরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সংখ্যা বাড়াবো। সেই সাথে যোগ হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা, তারাও পরিস্থিতি করবেন, দেখবেন। আর আমাদের শান্তি শৃঙ্খলা বাহিনী তো আছে। এদিকে সোমবার থেকে নির্বাচনী এলাকায় মোতায়েন করা হচ্ছে বিজিবি। 229টি পৌরসভায় বিজিবি এবং উপকূলীয় 5টি পৌরসভায় কোস্টগার্ড 31 ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে। অন্যদিকে বরগুনা 1 ও 2 আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও শওকত হাসানুর রহমান রিমনের ওপর নির্বাচনের দিন এলাকায় থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। পৌরসভা নির্বাচনের প্রচার ও গণসংযোগ শেষ হচ্ছে আজ। শেষ রাউন্ডে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। এদিকে ভোট যত ঘনিয়ে আসছে, সহিংসতাও বাড়ছে। ভোলা, পটুয়াখালী, বরগুনা, নোয়াখালী ও ঝিনাইদহে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 15 জন। এছাড়া ভারী হচ্ছে প্রতিদ্বন্দ্বীদের পাল্টাপাল্টি দোষারোপ ও কুৎসার পাল্লাও। ভাঙচুর ও লুটপাট হয়েছে বরগুনায় বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবিরের বাড়িতে। নৌকা ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ভাঙচুর হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। আহত 5 জন। হামলা হয়েছে ঝিনাইদহের শৈলকুপায় এক শ্রমিক দল নেতার উপর। গণসংযোগে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে ভোলার কয়েক প্রার্থীর সমর্থকদের মধ্যে। ময়মনসিংহের ত্রিশালে প্রচারণায় নামলে সংঘর্ষ হয় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে, আহত হয় 3 জন। পটুয়াখালীর কুয়াকাটায় বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে আহত হয়েছে 6 জন। রবিবার ভোলায় গণসংযোগে নামেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। পরে সংবাদ সম্মেলন করে তিনি দ্রুত সেনা মোতায়েনের দাবি জানান। এখানে যাতে অবিলম্বে সেনা মোতায়েন করা হয় এবং বিএনপি প্রার্থীদের উপরে, বিএনপি সমর্থক নেতৃবৃন্দের উপরে যারা হামলা করেছে তাদেরকে যেন গ্রেফতার করে অবিলম্বে বিচারের সম্মুখীন করা হয়। এদিকে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন। হুলিয়া নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া বিএনপির মেয়র প্রার্থী রফিকুল আলম। মিথ্যা মামলার থেকে রেহাই পাওয়ার জন্য এবং আমার নেতা কর্মীরা যারা মাঠে ময়দানে ছিলেন তাদের রক্ষা করতে আমি আজকে এই নির্বাচন থেকে প্রত্যাহার করতে বাধ্য হচ্ছি। কিশোরগঞ্জের বাজিতপুরে এমপি আফজাল হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন নৌকার বিদ্রোহী প্রার্থী শওকত আকবর। সেনা মোতায়েনের দাবি আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থীরও। পক্ষপাতিত্বের অভিযোগে খাগড়াছড়ির রিটার্নিং অফিসার কাউসার হোসেনকে প্রত্যাহারের দাবি বিএনপির। বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ মনোহরদের মেয়র প্রার্থী মাহমুদুল হকের। কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৌরসভা নির্বাচনের মিছিলে বাধা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড আবু রায়হান দোলনের উপর হামলা করেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় সুনামগঞ্জের দিরাই থানার ওসি আনিসুর রহমানকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। বরিশালের মেহেন্দিগঞ্জে বিএনপির প্রচারমূলক সমাবেশে অংশ নেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সারওয়ার। শেষ মুহূর্তের প্রচারণায় পৌরসভায় ব্যাপক শোডাউন করেছেন গোপালগঞ্জের স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ শেখ মুশফিকুর রহমান লিটন ও তার সমর্থকরা। নাজমুন নাহার মিলি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
এ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামো ঠিক না করলে 2 জানুয়ারি থেকে ক্লাস বন্ধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। একই সঙ্গে অর্থমন্ত্রীকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিষয়ে আক্রমণাত্মক বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব অধ্যাপক ডক্টর ASM মাকসুদুল কামাল বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখা সহ অধ্যাপকদের মধ্য থেকে একটি অংশকে সিনিয়র সচিবের সমমর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কিন্তু অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবির প্রতিফলন ঘটেনি, বরং প্রতিশ্রুতির বরখেলাপ করে অর্থমন্ত্রী শিক্ষক সহ পেশাজীবীদের বিষয়ে অপমানসূচক বক্তব্য দিয়েই যাচ্ছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। অর্থনীতির জন্য 2015 ছিল ধারাবাহিকতা রক্ষার বছর। বেসরকারি বিনিয়োগে অনীহা বড় চ্যালেঞ্জ হিসেবে থেকে গেছে পুরো বছর জুড়ে। অর্জনের মধ্যে আছে বিশ্বব্যাংকের তালিকায় নিম্ন আয়ের দেশের সারি থেকে বাংলাদেশে নিম্ন মধ্যম আয়ের দেশে উঠে আসা। আগের অর্থ বছরের চাইতে প্রায় 50,000 কোটি টাকা বেশি বরাদ্দ রেখে এই অর্থ বছরের জন্য প্রায় 3 লাখ কোটি টাকার বাজেট পাশ করেছে জাতীয় সংসদ। যথারীতি অর্থবছরের প্রথম 5 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন হার 20%-এরও নিচে। আপাতত রাজনৈতিক স্থিতিশীলতাও বেসরকারি বিনিয়োগকারীদের বিনিয়োগে কাঙ্ক্ষিত মাত্রায় আকৃষ্ট করতে পারেনি, বাড়েনি বিদেশি বিনিয়োগও। বিদেশি মুদ্রা তহবিলের রিজার্ভ এবছরও নতুন নতুন রেকর্ড করে এখন 2,64,000 কোটি মার্কিন ডলার। বছর জুড়ে নিয়ন্ত্রণে ছিল মূল্যস্ফীতি। বছর শেষে খাদ্য মূল্যস্ফীতি কমে 5.7% হয়েছে। বছরের বড় আলোচনার বিষয়, বিশ্বব্যাংকের তালিকায় নিম্ন আয়ের দেশের সারি থেকে বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ের দেশে উপনীত হওয়া। বেসিক ব্যাংক থেকে অনিয়ম করে 4,500 কোটি টাকা তছরুপের দায়ে দুদক 54টি মামলা করলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতা সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। মাসে 100 কোটি টাকা করে ফেরত দেবার অঙ্গীকার করে জামিন নেয়া হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম এ পর্যন্ত ফেরত দেননি 1 টাকাও, বাতিল হয়নি তার জামিনও। বছর জুড়েই দেশে বিদেশে বিতর্কের কেন্দ্রে ছিল বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন আর ফিরে এসে থাকছে। সরকারি নির্দেশনা পেলে এবং ক্ষেত্র প্রস্তুত হলে 195 পাকিস্তানের বিরুদ্ধে তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়ম রক্ষার ম্যাচে আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ, ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা কোচ ও অধিনায়কের। আবারও স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। পাকিস্তানি 195 জনের বিরুদ্ধে সরকারি নির্দেশনা পেলে এবং ক্ষেত্র প্রস্তুত হলে তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রবিবার সংস্থার ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তারা সেই 195 জনের বিরুদ্ধে বিচার ও অপরাধের তদন্তে আগ্রহী। এমনকি প্রাথমিক কিছু অনুসন্ধানও করা আছে। রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয় হওয়ায় সেরকম কোনো ইঙ্গিত না পেলে তারা কিছু করতে পারবে না। এদিকে সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা আব্দুল আজিজ সহ গাইবান্ধার 6 জন এবং হবিগঞ্জ ও কিশোরগঞ্জের 2 জনের বিরুদ্ধে 71 মানবতা বিরোধী অপরাধের প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযোগ চূড়ান্ত করা 8 জনই পলাতক বলে জানায় তদন্ত সংস্থা। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত অক্টোবর মাস থেকে চলা সহিংসতায় নিহত হলো অন্তত 141 জন ফিলিস্তিনি এবং 20 ইসরায়েলি সেনা। রবিবার হুয়ারা চেক পয়েন্টে ওই 2 ফিলিস্তিনিকে গুলি করে ইসরায়েলি সেনারা। তাদের দাবি, ইসরায়েলি সেনাদের উত্ত্যক্ত করায় তাদের ওপর গুলি চালানো হয়। এ সময় এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে। এদিকে জেরুজালেমে এক ইসরায়েলি সেনার সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ায় এক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া পশ্চিম তীরে ছুরির সাথে রাখার অভিযোগে 2 ফিলিস্তিনি মহিলাকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। নিহত 2 ফিলিস্তিনিকে উগ্রপন্থী হিসেবে উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার দেশটির নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে দুপক্ষকে উত্তেজনা পরিহারের আহ্বান জানান তিনি। এবার ওয়ালটন সাফ ফুটবল সংবাদ। ওয়ালটন সাফ ফুটবল সংবাদে নিয়ম রক্ষার ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপ বিতে 2 দলের অবস্থানই সমান। আফগানিস্তান ও মালদ্বীপের কাছে পরাজয়ে চরম হতাশ বাংলাদেশ দল ভুটানের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলন করেনি। এদিকে সাফ ব্যর্থতায় দায় কাঁধে নিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রস্তুত কোচ মারুফুল হক ও অধিনায়ক মামুনুল ইসলাম। কেরালা থেকে আবু হানিফের ক্যামেরায় আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। প্রত্যাশার বিপরীতে চরম ব্যর্থতায় পুরো দলের অবস্থা ছন্নছাড়া। গ্রুপ পর্বেই বিদায় নেয় হতাশ মামুনুলরা। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে তাই অনুশীলনী করেনি বাংলাদেশ দল। মানসিকভাবে বিপর্যস্ত ফুটবলাররা হোটেলের পুলে সুইমিং করে কিছুটা সতেজ হওয়ার চেষ্টা করেছেন। আফগানিস্তান ও মালদ্বীপের বিপক্ষে যাচ্ছে তাই পারফরমেন্সের জন্য নিজেদের ব্যর্থতাকে বড় করে দেখছেন ফুটবলাররা। আর এই হতাশজনক পারফরমেন্সে ব্যর্থতার কাঠগড়ায় নিজেকে দাঁড় করিয়েছেন কোচ। আমরা এখান থেকে তাহলে কী পাইলাম? আমরা ভুটানের সঙ্গে আমাদেরকে চিন্তা করে খেলতে হয় এবং তাদেরকে আপার হ্যান্ড ধরে আমাদের খেলা শুরু করতে হয়। আমরা হয়তো প্রত্যেকটা পজিশনেই একটু নড়বড়ে ছিলাম যখন গোল খেয়েছি। আমাদের আত্মবিশ্বাসটা একটু কমে গেছে। তা আমাদের এই বাংলাদেশের আত্মবিশ্বাসটা আরও জাগিয়ে তুলতে হবে, যাতে অন্যান্য দেশগুলো দেখি যে গোল খাওয়ার পরে ওরা আরও খেলার চেষ্টা করে, আমরা একটু নড়বড়ে হয়ে যাই। এই জিনিসটাই মেন্টালিটি আমাদের চেঞ্জ করতে হবে। গ্রুপে বাংলাদেশের মতো পয়েন্ট শূন্য ভুটান, তাই সমান অবস্থানে থেকে খেলতে নামায় বাংলাদেশকে সময় করলেও পূর্ণ পয়েন্ট অর্জনের দিকে তাকিয়ে ভুটান কোচ। Obviously, I will say my players, Bhutan. We think at least from this group we will get a 1 point or 3. র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ কখনোই হারেনি ভুটানের কাছে, কিন্তু দলের এখন যে হাল তাতে ভুটানের বিপক্ষে নিজেদের ফেভারিট দাবি করতে পারছে না বাংলাদেশ। আগের 2 ম্যাচের চরম ব্যর্থতায় ভুটানের বিপক্ষে কেমন খেলে মামুনুলরা তা নিয়ে জেগেছে সংশয়। আত্মবিশ্বাস যদিও ঠেকেছে তলানিতে, তবুও সাফ থেকে সান্ত্বনা খুঁজতে এই ম্যাচে জয় আশা করছে বাংলাদেশ দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ত্রিবান্দ্রম, কেরালা। এবার ক্লেমন খেলার সংবাদ। ডারবানে প্রথম টেস্টে প্রথম ইনিংসে বড় ইনিংসের জন্য লড়ছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের 303 রানের জবাবে দ্বিতীয় দিন শেষে 4 উইকেটে 137 রান করেছে প্রোটিয়ারা। এর আগে প্রথম দিনের 4 উইকেটে 179 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে আর 124 যোগ করেই প্রথম ইনিংসে অল আউট হয়েছে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ 85 রান করেছেন নিক কম্পটন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ও বর্নি মর্কেল নিয়েছেন 4টি করে উইকেট। জবাবে ওপেনার ভ্যান জেল 0, অধিনায়ক হাসি মামলা 7 রানে বিদায় নিলে 14 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। এরপর দলের ব্যাটিংয়ের মূল স্তম্ভ এবি ভিলিয়ার্স 49 রানে ক্রিস ব্রডের তৃতীয় শিকারে পরিণত হলে 100 রানে 3 উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এবির বিদায়ের পর ফাফ ডু প্লেসিসও টিকতে পারেননি বেশিক্ষণ। মঈন আলীর শিকার হয়ে ফিরেছেন স্কোর বোর্ডে 2 রান যোগ করে। তবে ডিন এলগারের অপরাজিত 67 রানে সম্মানজনক স্কোরের সম্ভাবনা জিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাতে গাজীপুরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 2 জঙ্গি নিহত, গ্রেনেড, বোমা ও পিস্তল উদ্ধার। হাটহাজারীতে আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, 3 জেএমবি আটক। পৌর নির্বাচন সুষ্ঠু হলে 80% আসনে বিএনপি জিতবে, ভরাডুবি হবে আওয়ামী লীগের, মন্তব্য খালেদা জিয়ার।
পৌর নির্বাচনী এলাকায় আজ থেকে বিজিবি মোতায়েন, 1 রিটার্নিং অফিসার ও 3 ওসি প্রত্যাহার, বরগুনার 2 এমপির ওপর নিষেধাজ্ঞা। বেতন স্কেল ঠিক না করলে 2 জানুয়ারি থেকে কঠোর আন্দোলন, হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের, অর্থমন্ত্রীকে আক্রমণাত্মক বক্তব্য না দিতে অনুরোধ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। আর এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।